রেকর্ড অন করলাম। দেখেন আমরা গত ক্লাস পর্যন্ত কি কি শিখেছি। গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছি লিড ম্যানেজমেন্ট পর্যন্ত আমাদের শেখা শেষ গত ক্লাসে। এই যে টপিকটা আছে পিকজেল, তারপর হচ্ছে আপনার সেটআপ পিকজেল, লুকঅ্যালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই টপিকটা আমরা শিখব কখন? যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই 9 নম্বর 10 নম্বর অথবা 11 নম্বর ক্লাসে ওই বিষয়টা আমরা এসে হচ্ছে শিখবো। এই বিষয়টা আপাতত স্কিপ করতেছি কারণ এটা কিছুটা ওয়েবসাইটের সাথে রিলেটেড। আমরা ওয়েবসাইটটা আগে তৈরি করা শিখি, তারপর হচ্ছে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। স্ক্রিনশট দিয়ে রাখেন যে এতটুকু স্কিপ করে গেছি। আমরা সেভারাল টাইপের অ্যাড দেওয়া শিখলাম গত ক্লাস পর্যন্ত। অনেক ধরনের অ্যাডই আমরা দিতে পারি। অনেক ধরনের বিজ্ঞাপনগুলো আমরা দিতে পারি। তো আমি যদি অ্যাড ম্যানেজারে যাই, facebook.com/অ্যাড ম্যানেজার, আশা করি এখান থেকে আপনারা প্রত্যেকটা অ্যাডই এখন দিতে পারবেন। facebook.com/অ্যাডস ম্যানেজারে আসার পরে সব ধরনের বিজ্ঞাপনগুলো আমরা দিতে পারবো, কারণ হচ্ছে আমরা এগুলো দেখেছি এবং হচ্ছে এগুলো সবগুলো শিখেছি। অ্যাড ম্যানেজারটা সবসময় লোডিং নিতে একটু সময় নেয়। এই যে দেখেন অ্যাড ম্যানেজার, এই যে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আসার পরে আচ্ছা সবাই একটু জানান তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড কম্পিউটার ডিসপ্লে ঠিক থাকার কথা। দেখেন এই যে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভারাল টাইপের বিজ্ঞাপন দিতে পারি। সো এগুলো আপনাদের সাথে আলোচনা করছি, নিজে নিজে দেখে দিবেন। মেসেজ, লিড জেনারেশন, প্রত্যেকটা অ্যাড একই স্টাইলে একই নিয়মে রান করতে হয়। এখন কথা হচ্ছে আমরা এতদিন যে অ্যাড দিলাম, বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপনগুলো রিপোর্ট কিভাবে নিতে হয় এইগুলো আমাদেরকে আজকে জানতে হবে। সো আমরা কথা বলবো অ্যাড রিপোর্টিং প্লাস অ্যাড অ্যানালাইসিস, কিভাবে অ্যাড গুলাকে আমরা অ্যানালাইজ করব, যে বিগত সময় আমরা যে বিজ্ঞাপনগুলো দিলাম সেই বিজ্ঞাপন থেকে কেমন রেজাল্ট পাইলাম, এই বিষয়গুলা এখন আলোচনা করব। সো অ্যাডস রিপোর্ট জানার জন্য আপনাকে যেতে হবে, আমি আমার অ্যাডস ম্যানেজারে আছি। অ্যাডস ম্যানেজারে থাকার পর আমার অনেক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না? আমি সাপোজ এই অ্যাড অ্যাকাউন্টটার রিপোর্টে যদি দেখি, সো এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্টে দেখেন আমি টোটাল কত ডলার খরচ করেছি, প্লাস কোন কোন ক্যাম্পেইন গুলো রান করেছি সব দেখা যাচ্ছে এখানে। দেখেন যত বিজ্ঞাপন দিয়েছি সব বিজ্ঞাপনের রেজাল্টই কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন যতগুলা ক্যাম্পেইন রান করছিলাম বিগত সময়ে।
এখান থেকে আপনি যদি বলেন ভাইয়া আমি এই যে একটা অ্যাড আছে যেটাতে হচ্ছে কত ডলার, $150 খরচ করেছিলাম বা $150 আমার বাজেট ছিল, এটা রিপোর্টটা আমি দেখতে চাই। তবে একটা বিষয় দেখেন, এই যে রিপোর্টটা যে আসছে এটা কবে রিপোর্ট? 1 ডিসেম্বর থেকে, যে উপরের দিকে একটু তাকান, 1 ডিসেম্বর থেকে 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত। তবে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আমি 1 থেকে 8 ডিসেম্বর এই অ্যাড ম্যানেজার দিয়ে কোনো বিজ্ঞাপনই রান করি নাই। আমি এখান থেকে ডেটটাকে চেঞ্জ করে নেই। ডেটটাকে চেঞ্জ করে আমি এই যে দেখেন এই পাশে আজকের রিপোর্ট দেখবেন নাকি ইয়াস্টারডে রিপোর্ট দেখবেন নাকি লাস্ট 7 দিনের রিপোর্ট দেখবেন নাকি লাইফ টাইমের রিপোর্ট দেখবেন। লাইফ টাইম, আমি লাইফ টাইমটাই সিলেক্ট করলাম, যে সারা জীবনে আমার এই অ্যাড ম্যানেজার থেকে যত বিজ্ঞাপন গেছে সবগুলো বিজ্ঞাপনের রেজাল্ট আমি জানবো। তো প্রথমেই আসলো ক্যাম্পেইন নেম, ওই যে মনে আছে আমরা ক্যাম্পেইন নেম দিয়ে ক্যাম্পেইন রান করতাম। এরপরে ডেলিভারি, যে অ্যাডটা অ্যাক্টিভ আছে নাকি অ্যাডটা অফ আছে। সবগুলো অ্যাডই বর্তমানে অফ আছে কারণ নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। যদি কখনো এখানে অন করা থাকে, যে এখান থেকে অন করা থাকলে এটাই দিকে থাকে, এটাকে ধরে ক্লিক করলে অ্যাডটাকে অফ করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে অ্যাড অফ হয়ে যায়। তো ক্যাম্পেইন নেম জানলাম, ডেলিভারি জানলাম, একটা বর্তমানে বন্ধ আছে। বিড স্ট্র্যাটেজি এটা পরে কথা বলি, বাজেটে চলে আসি। আমি প্রথম যে ক্যাম্পেইনটা চালু করেছিলাম এটা $5 করে ডেইলি বাজেট দিয়েছিলাম। ডেইলি মানে প্রতিদিন $5 করে কেটে যাবে। এটাও ডেইলি, এটাও ডেইলি, এটাও ডেইলি। আমি লাইফ টাইম বাজেট দিয়ে কোন, এই যে এটা আবার লাইফ টাইম বাজেট দিয়ে কাজ করছি। ঠিক আছে। অ্যাড অনেক কারণে বন্ধ হয় বলতেছি। আপনি যদি লাইফ টাইম সেট আপ করে দেন, আমরা দেখেছিলাম যে আমরা 10 দিনের জন্য একটা বিজ্ঞাপন দিব $100, 10 দিন পর তো অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আবার আপনি প্রতিদিন $5 করে দিয়েছেন, যে প্রত্যেকদিন $5 করে খরচ হবে সারা জীবন, ডেইলি একটা বাজেট ফিক্স করে দিয়েছেন। যখনই আপনার কার্ডে ফেসবুক টাকা না পাবে, যে কার্ডে $70 আছে, $70 চার্জ করতে গেছে টাকা পায় নাই, তখন একটা বন্ধ হয়ে যেতে পারে। তো এই যে এখানে আমার একটা ইউএস এর ক্লায়েন্টের আর কি, সো এটা রিচ হয়েছে কত, এটা রিচ হয়েছে কত। রিচ আমরা বুঝি তো, রিচ বুঝেন না কারা কারা একটু শুনতে যাচ্ছি। রিচ বুঝেন না কারা কারা এখনো? রাকিবুল ইসলাম, রিচ বুঝেন কারা কারা আর বুঝেন না কারা কারা সেটা আমি শুনতে যাচ্ছি। না বোঝার কোনো কারণ নাই, যদি ক্লাসে রেগুলার থাকেন আর হচ্ছে ভিডিওগুলো রেগুলার ফলো করেন, সবাই বুঝে। রিচ মানে কতজন মানুষের কাছে বিজ্ঞাপনগুলো গেল। তো এই যে এখানে রিচ দেখাচ্ছে যে এই যে এই অ্যাডটা আমি $5 বাজেট ছিল। হ্যাঁ, রেজাল্ট বলতে যদি মেসেজ ক্যাম্পেইন হয় কতগুলা মেসেজ পাইছি, লিড ক্যাম্পেইন হলে কতগুলা লিড আসছে, এইখানে রেজাল্টে দেখায়। বুঝতে পারছেন? অথবা লিংক ক্লিক হইলে কতগুলা লিংক ক্লিক পাইছি, এইখান থেকে দেখায় যে এই ক্যাম্পেইনটা ছিল আমার একটা লাইফ টাইম বাজেট $10। আমি টোটাল, সরি এটা না, আমরা চলে যাই লিংক ক্লিকে, এটাতে চাই। এই যে কতগুলা ক্লিক পাইছি এখান থেকে দেখাচ্ছে। এরপরে রিচটা তো আমি বললামই। ইমপ্রেশন, ইমপ্রেশনটা বুঝেন না কে কে? অনেকে ইমপ্রেশন না বোঝাটাই মনে হয় স্বাভাবিক। ইমপ্রেশন বোঝেন কারা কারা? ইমপ্রেশন বুঝেন কারা কারা, বুঝেন না কারা কারা? হ্যাঁ, ইমপ্রেশন অনেকেই বুঝেন না, কজ এটা বুঝাই না এখন পর্যন্ত। ইমপ্রেশন হচ্ছে এই যে আমার ফেসবুকে আমি যখন যাচ্ছি, দেখেন আমার facebook.com-এ আমি চলে যাই, আসলাম facebook.com-এ। আমি আমার নিউজ ফিডটা দেখতে শুরু করি।
নিউজ ফিড দেখলাম 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 গেলাম গেলাম আমি একটা বিজ্ঞাপন দেখতে যাচ্ছি আর কি। এই যে এয়ারটেল বাচ, এটা একটা বিজ্ঞাপন না? দেখেন যেখানে স্পন্সরড লেখা আছে, বুস্ট চলতেছে, মার্কেটিং এটা চলতেছে। এই বিজ্ঞাপনটা যে আমার কম্পিউটারের ডিসপ্লেতে আসলো, ডিসপ্লেতে আসা মানে এটা একটা ইমপ্রেশন পেল। আপনারা ক্লাসে যারা 55 জন আছেন, এর মধ্যে যদি 30 জন এই বিজ্ঞাপনটা আপনাদের ফেসবুক টাইমলাইনে দেখতে পান, মানে আপনার টাইমলাইনে আসে, আপনি দেখছেন কি না দেখছেন বিষয় না, টাইমলাইনে আসছে, আপনি অন্য পাশ দিয়ে কথা বলতেছেন, অন্যদিকে তাকে এভাবে স্ক্রল করতেছেন, একটা ইমপ্রেশন কিন্তু পেয়ে গেল। মানে কি, ডিসপ্লেতে আসা মাত্র ইমপ্রেশন কাউন্ট করা হয়। আমার কাছে আসছে একটা ইমপ্রেশন, আপনাদের 30 জনের কাছে গেলেও কিন্তু 30টি ইমপ্রেশন কাউন্ট হবে। ইমপ্রেশন থেকে আমরা বুঝলাম ইমপ্রেশনটা আমরা বুঝলাম কিনা বলেন। ওকে, ইমপ্রেশনটা আমরা বুঝলাম। সো ডিসপ্লেতে আসা মাত্র এটাকে ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে। এবার আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই। কোথায়? এইখানে। ইমপ্রেশনটা আমরা জানলাম। কস্ট পার রেজাল্ট, এটা হচ্ছে আমি আমার একটা শপ নাও ইয়ে করছিলাম। আরেকজন বলতেছে রিচ ইমপ্রেশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা একটু পরেই বলছি। কস্ট পার রেজাল্ট, এটা ওই যে শপ নাও আছে না, শপ নাও আমি এটা ইয়ে করছিলাম, মানে প্রোডাক্ট সেল, প্রত্যেকটা প্রোডাক্ট সেলের জন্য আমার $41 করে গেছে, প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য। আমি বিষয়টা বুঝতে পারছেন? প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য $41 করে গেছে। ব্যাকে যাই, এই যে দেখেন এখানে দেখাচ্ছে কস্ট পার রেজাল্ট। এবং এই যে যে ক্যাম্পেইনটা আমি চালাইছিলাম, এই যে ডগ প্রোটেট টেস্ট স্কেল, এটা টোটাল অ্যামাউন্ট স্পেন্ড করছি কত দেখেন তো, 16টা রেজাল্ট পাইছি, প্রতি রেজাল্টের জন্য কস্ট পার রেজাল্ট গেছে 45, টোটাল $1382 আমার চার্জ হয়েছে। দ্বিতীয় ক্যাম্পেইনটাতে চলে যান, সেম ডেলিভারি হচ্ছে কিনা, তারপর বিডি স্টেডিং এর কথা বলি না এখনো, বাজেট কত ছিল, রিচ কত ছিল, পারচেজ কত ছিল, কস্ট পার রেজাল্ট কত ছিল, যদি মেসেজ হয় মানে প্রত্যেকটা মেসেজের জন্য আপনার কত কস্ট গেছে, এটাকে বলা হচ্ছে কস্ট পার রেজাল্ট। যে $10 একটা বুস্ট চালাইছেন 10 দিনের জন্য, 10টা মেসেজ পাইছেন, তার মানে কি প্রতি মেসেজের জন্য কত কষ্ট, বলেন প্রতি মেসেজের জন্য তাহলে কত কস্ট গেছে। এই যে যেমন মনে করেন এই যে কস্ট পার রেজাল্ট এখানে দেখাচ্ছে, তাই না? এই যে আপনি একটা মেসেজের ক্যাম্পেইন করলেন, $10 ক্যাম্পেইন 5 দিনের, তো $10 আপনি মেসেজ পাইছেন 10টা, কস্ট পার মেসেজে কত খরচ হইলো বলেন তো? কস্ট পার রেজাল্টে কত খরচ হলো ক্যালকুলেশন করেন। $10 ক্যাম্পেইন, 5 দিন, $10 বিনিময়ে আপনি কাস্টমারের থেকে 10টা মেসেজ পাইছেন, কত খরচ হয়েছে বলেন? $1 এক্স্যাক্টলি $1 করে খরচ হয়েছে। তো এইগুলোই আর কি। আবার যদি আমরা মনে করেন যে $100 একটা ক্যাম্পেইন চালাই, $100 ক্যাম্পেইন চালানোর পরে লিড জেনারেশনের সেখান থেকে যদি আমি 200টা লিড পাই, তাহলে প্রতি লিডের জন্য কত খরচ হইলো? তো এই যে এটাই এখানে দেখাচ্ছে যে কস্ট পার রেজাল্টটা, এর পাশে যে বারটা আছে যে ইন্ডিভিজুয়ালি ক্যাম্পেইনের জন্য, এই যে প্রথম যে ক্যাম্পেইনটা করছেন এই ক্যাম্পেইনের জন্য খরচ করছেন কত, $1382 খরচ করা হয়েছে।
এখন যদি বলেন ভাইয়া এগুলো না আমি আরো কিছু দেখতে চাচ্ছি, যে আরো কিছু রেজাল্ট, অনেক অনেক রেজাল্ট আছে, এগুলো বুঝবেন যে ওয়েবসাইট পারচেজ, ওয়েবসাইট থেকে কয়জন পারচেজ করছে, ফেসবুক পারচেজ, ফেসবুক থেকে কয়জন পারচেজ করছে। ওকে, তো চলেন এবার আমরা এই যে যে প্রথম বিজ্ঞাপনটা আছে শুধুমাত্র এই বিজ্ঞাপনটাকে অ্যানালাইজ করি, এই বিজ্ঞাপনের রিপোর্টটা আমরা দেখব। এটা দেখার জন্য এই যে ক্যাম্পেইনটাকে সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অনেক কিছু আছে, আমি প্রথমে চলে যাই ব্রেকডাউনে, তারপর চলে রিপোর্টে, যে আপনি রিপোর্ট দেখতে চাচ্ছেন। একজন বলতেছে ওয়েবসাইট থেকে ফেসবুক পারচেজ কিভাবে জানে? জানে ভাই, জানে, এইভাবেই জানে। এইখানে যাই, এটা ওই পিক্সেলে গেলে বুঝতে পারবেন। রিপোর্টে যাই, রিপোর্টে যাওয়ার পর আমি সব লেভেল, রিপোর্টে যাওয়ার পর অল লেভেল রিপোর্ট জানতে যাচ্ছি, রিপোর্টে ক্লিক করছি, রিপোর্টে ক্লিক করার পরে অল লেভেল রিপোর্ট, অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে অনেক কিছু রিপোর্ট দেখতে পারবেন। রিপোর্টটা আসুক, আসতে দেন, রিপোর্টটা জেনারেট হইতে টাইম লাগে তো, সো রিপোর্টটা আসতে দেন। রিপোর্টিং বিষয়টা খুব চমৎকার একটা বিষয়, যে বিজ্ঞাপন দেওয়ার পরে বিজ্ঞাপনটা ভালো হলো কেন, অথবা খারাপ হলো কেন, অথবা অ্যাভারেজ রেজাল্ট আসলে কেন, এগুলো সব বিষয়গুলো জানতে পারবেন বিজ্ঞাপন থেকে। রিপোর্টটা আসতে দেন, রিপোর্টটা আসতে একটু লোডিং নেই, তো রিফ্রেশ করি, রিফ্রেশ হোক। চেক, রিপোর্টটা আসতেছে, একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার রিপোর্টটা দেখি। অ্যাড রিপোর্টিংটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ একটা বিজ্ঞাপন দেওয়ার পর বিজ্ঞাপন ভালো হলো কেন, খারাপ হলো কেন, এই বিষয়গুলো আমরা সবকিছু জানতে পারবো অ্যাডস রিপোর্টিং এর মাধ্যমে। অ্যাডসে চলে আসলাম, আমি রিপোর্টটা আবার দেখাচ্ছি, কিভাবে দেখবেন রিপোর্টটা। অ্যাডস ম্যানেজার আসলাম, সো আপনার ফেসবুক আইডিতে অনেক অ্যাডস ম্যানেজার থাকতে পারে। এখান থেকে এই যে আমার এই অ্যাডস ম্যানেজারের যদি রিপোর্ট দেখতে চাই, আসলাম, আসার পর আমি চাচ্ছি যে এই যে আমার প্রথম যেই অ্যাডটা ছিল, এই অ্যাডটা কেমন হলো, কোন বয়সের মানুষের কাছে গেল, এইগুলো জানতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই পাশে দেখেন রিপোর্ট আছে, রিপোর্ট, এই পাশে আছে ব্রেকডাউন। আমি রিপোর্টে যাই, রিপোর্টে গিয়ে অলে গিয়ে অল লেভেল, অলে গিয়ে অল লেভেলে ক্লিক করলাম। অল লেভেলে ক্লিক করার পরে
যত বিজ্ঞাপনের রিপোর্ট আছে আমার এখানে চলে আসবে, জাস্ট একটু ওয়েট করেন। এই যে তো রিপোর্ট যখন দেখতে আসলাম, এটা হচ্ছে দিস মান্থ, এই মাসের নাম, এই মাসের না, আমি চাচ্ছি যে লাইফ টাইম রিপোর্টটা আমি দেখতে আসলাম। আসার পর এইখানে লাইফ টাইম রিপোর্ট দেখা যাবে। এই যে দেখেন আমার লাইফ টাইম রিপোর্ট প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য, যে ক্যাম্পেইন নেম ওয়াইজ রিপোর্ট গুলা দেখাচ্ছে। এই যে দেখেন ক্যাম্পেইন নেম, এখানে কি ক্যাম্পেইন নেম আছে না, ক্যাম্পেইন নেম অনুযায়ী সবগুলা রিপোর্ট দেখাচ্ছে। রিচ হয়েছে কত, এত। ইমপ্রেশন হয়েছে কত, ফ্রিকোয়েন্সি হয়েছে কত। ফ্রিকোয়েন্সিটা বুঝি আমরা, বলেন ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে বুঝায় আনি, খাতা কলম নিয়ে বসেন। একটা ভাই কোশ্চেন করেছিল, ভাইয়া রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কি? রিচ ইমপ্রেশনের মধ্যে পার্থক্যটা এখন বুঝবেন, ফ্রিকোয়েন্সি কাকে বলে সেটা এখন বুঝবেন। চলেন লিখি। প্রথমে লিখলাম ইমপ্রেশন, রিচ, ফ্রিকোয়েন্সি। ইমপ্রেশন হচ্ছে যদি আমার কাছে বিজ্ঞাপনটা যায় তাহলে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। আমার ফেসবুকে আসলেই ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। আর রিচ, রিচ বলতে বোঝাচ্ছে ইউনিক, ইউনিক ওয়ান পারসন, বুঝতে পারছেন? রিচ বলতে বোঝাচ্ছে ইউনিক ওয়ান পারসন। এখন কথা হচ্ছে আমি ফজলে রাব্বি, আমার কাছে যদি একটা বিজ্ঞাপন যদি দিনে 2 বার আসে, বাট আমি কিন্তু ইউনিক পারসন কয়জন বলেন তো? অনেক সময় হয় না ফেসবুক টাইমলাইনে একটা বিজ্ঞাপন 2 বার 3 বার দেখা যায়, আমি ইউনিক পারসন কয়জন? একজন। তাহলে ইমপ্রেশন হইল কত? 2। আর রিচ হইল কত? 1। ইমপ্রেশন আর রিচ বুঝা গেছে এখন? ইমপ্রেশন একজনের কাছে 2 বার পাইতে পারে, বাট ইউনিক পারসন একজন, একটাই রিচ কাউন্ট হবে। ফ্রিকোয়েন্সিটা কি? যদি ইমপ্রেশন হয় 10টা, বাট 10টা ইমপ্রেশন পাইছে 5 জনের কাছে, কারো কাছে 2 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 3 বার, তাহলে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে আপনাকে ইমপ্রেশন ডিভাইডেড রিচ। বলেন তো ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হবে 2। একটা মানুষের কাছে 2 বার 3 বার বিজ্ঞাপন যেতেই পারে, স্বাভাবিক, বিজ্ঞাপন যেতেই পারে। এখন আমরা ক্লাসে আছি মনে করেন 60 জন, তো 60 জনের কাছে একটা বিজ্ঞাপন 180 বারই গেল 60 জনের কাছে। কারো কাছে হয়তোবা 1 বার, কারো কাছে হয়তোবা 5 বার, কারো কাছে হয়তোবা 2 বার, বাট আমরা ইউনিক পারসন কয়জন বলেন তো? 60 জন। 60 জনের কাছে সারাদিন 180 বার বিজ্ঞাপনটা টাইমলাইনে গেছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হবে 3। ওকে, এটা আমরা ক্লিয়ার। এটা লাগবে, আমাদের বিজ্ঞাপনের অনেক রিপোর্ট বের হবে। তার মানে কি প্রথম যে বিজ্ঞাপনটা ছিল, এই বিজ্ঞাপনটায়, এটা কি রে ভাই, এখানে যে রিচ দেখাচ্ছে, হ্যাঁ, রিচ হয়েছে কত? এত, 2,03,000। ইমপ্রেশন পাইছে 2,86,000। এই 2,86,000কে আপনি এটা দিয়ে ভাগ দিয়ে দেখেন, ফ্রিকোয়েন্সি এটাই বের হবে। বোঝা গেছে?
তো ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলবো, ফ্রিকোয়েন্সি কত থাকলে ভালো, কত থাকা খারাপ। রেজাল্টে চলে আসি। 82টা পার্সেস হয়েছে, এটা 21টা পার্সেস হয়েছে, অথবা মনে করেন এটা 82টা লিডই পড়ছে, আপনারা লিডই কাউন্ট করেন, যেহেতু লিড বোঝেন লিডই কাউন্ট করেন। এবার চলে আসেন কস্ট পার রেজাল্ট, প্রত্যেকটা লিডের জন্য $16 করে গেছে। দ্বিতীয় যে এটাকে আমি করছি সেটাকে $20 গেছে। এবার আসেন অ্যামাউন্ট স্পেন্ড, আমি এটার জন্য $1382 স্পেন্ড করছি। স্কেচুয়াল, এটা একই মার্চ থেকে এখনো অনগোয়িং আছে। অনগোয়িং বলতে এটা আমার ডেইলি বাজেট ছিল, এখন আমার ওই কার্ডের টাকা নাই, সেই কারণে কার্ড টাকা নিতে পারতেছে না, একটা বন্ধ আছে। এবার আসেন সিপিএম। সিপিএম বলতে বোঝাচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য কত ডলার চার্জ করা হয়? বুঝতে পারছেন বিষয়টা? মূলত ফেসবুক অ্যাকচুয়ালি, যদিও ওরা বলে যে রিচে টাকা নেয়, বাট ওরা অ্যাকচুয়ালি রিচে না, ওরা ইমপ্রেশন হলেই টাকাটা চার্জ করে। 1000 মানুষের কাছে ইমপ্রেশন পাইছে, $4 করে নিয়ে নিছে। এই পাশে চলে আসি লিঙ্ক ক্লিকস। যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম সেই বিজ্ঞাপনটা একটা লিঙ্ক ছিল ওয়েবসাইটের, 6000 এতগুলা লিঙ্ক পড়ছে। আবার এখানে প্রত্যেকটা লিঙ্ক ক্লিকের জন্য কত ডলার করে কস্ট পড়ছে সেটাও দেখাই দিচ্ছে। আবার এই পাশে ক্লিক থ্রো রেট, একটা ক্লিক থ্রো রেট বলতেছে। ক্লিক থ্রো রেট, আসেন ক্লিক থ্রো রেটটা কি এটা আমরা জেনে আসি। ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেটকে মূলত বলা হয় সংক্ষেপে সিটিআর। ক্লিক থ্রো রেটকে মূলত বলা হয় সিটিআর। ক্লিক থ্রো রেটটা বের করতে হলে যেটা আপনাকে করতে হবে, ইমপ্রেশন ডিভাইডেড ক্লিক। ঠিক আছে, এই যে এখানে যদি চলে আসি ক্লিক থ্রো রেট কত গুণ 100, বিষয়টা বুঝেন। এখন বলেন তো আমার যদি 100 ইমপ্রেশন পায়, 100 ইমপ্রেশনে যদি আমার ক্লিক হয় 10টা, তাহলে ক্লিক থ্রো রেট কত হবে বলেন তো? তাহলে ক্লিক থ্রো রেট কত হবে? 10। এখন ক্লিক থ্রো রেট বেশি বা কম হওয়ার কারণ কি? ক্লিক থ্রো রেট যত বেশি হবে আপনার জন্য তত ভালো। তো ক্লিক থ্রো রেট বাড়াইতে হইলে আপনার অ্যাডের যে কন্টেন্ট আছে কন্টেন্টটা ভালো হতে হবে। যদি ইমেজ হয় ইমেজটা দেখতে আই ক্যাচি হতে হবে। আপনি কন্টেন্টের যে হেডটা ব্যবহার করছেন বিজ্ঞাপনের সময়, ওই যে আমরা হেডিং দিছিলাম না, সো হেডিংটা কতটুকু আই ক্যাচি। সো মানুষ কিন্তু আই ক্যাচি, যেটা চোখে দেখলে লাগে, চোখে দেখলে বাজে, সেটা কিন্তু মানুষ ক্লিক করে। তো একটা বিজ্ঞাপন কিন্তু অ্যানালাইজ করা যাচ্ছে যে কোনটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে। তো এইভাবে আমরা দেখলাম, আমরা কি ব্রেকডাউনে ক্লিক করলে, এটা হচ্ছে ব্রেকডাউন, যে আপনি ক্যাম্পেইন নেম ওয়াইজ দেখবেন নাকি অ্যাড সেট নেম ওয়াইজ দেখবেন, দেখা যাবে। আমি ভাই ক্যাম্পেইন নেম টেম না, এগুলো আমার দরকার নাই, ক্যাম্পেইন নেমটা থাক আর বাকিগুলো উঠাই দেই। আমি দেখতে চাচ্ছি এজ ওয়াইজ, এজ ব্রেকডাউন এসে এজ, এজ এবং জেন্ডার, কত বছরের মানুষের কাছে বিজ্ঞাপনগুলো আগে আছে এগুলো দেখতে চাচ্ছি। তো এই যে এইজের একটা অপশন চলে আসছে, সাথে জেন্ডারও আসছে। 45 থেকে 54 বছরের প্রথমে ম্যাট্রিক্স দেখাচ্ছে মেল ফিমেল উভয় অল। আমি একটু এই দিকে আসি, ডেলিভারি দেখাচ্ছে, রিচ দেখাচ্ছে যে ফিমেলের কাছে কত রিচ হয়েছে, মেলের কাছে কত রিচ হয়েছে, ফিমেলের কাছে কত ইমপ্রেশন পাইছে, মেলের কাছে কত ইমপ্রেশন পাইছে, এবং বয়সের রেঞ্জটা কিন্তু এখানে দেওয়া আছে। 45 থেকে 54 একটা, 55 থেকে 64 একটা, 35 থেকে 44 একটা।
এবার একটু এদিকে আসেন, মেল ফিমেলের কাছে ফ্রিকোয়েন্সি কত আছে, দুইজনের কম্বাইন্ড একটা দেখাচ্ছে, আলাদা করে দেখাচ্ছে। এবার এদিকে চলে আসি, রেজাল্ট দেখাচ্ছে, মেলের থেকে কত রেজাল্ট আসছে, ফিমেলের থেকে কত আসছে, কম্বাইন্ড হয়ে কত আসছে, এজ ওয়াইজ এখানে দেখতে পাচ্ছি। কস্ট পার রেজাল্ট, এইখানে দেখেন মূলত ফিমেলের কাছে তুলনামূলক কম আসতেছে কস্ট পার রেজাল্ট, মেলের কাছে বেশি আসতেছে। এখন এবার আমরা একটু অ্যানালাইজ করি, বলেন তো আমার কি মার্কেটিংটা যদি আমি প্রায়োরিটি দেই, মেলকে বেশি প্রায়োরিটি দিব বেশি নাকি ফিমেলকে, বলেন তো মেলকে বেশি দেওয়া দরকার নাকি ফিমেলকে, যদি এই প্যারামিটারে জাজ করি যে প্রতিটা সেলের জন্য কত নিচ্ছে, অবশ্যই আমি ফিমেলকে বেশি প্রায়োরিটি দেবো, কারণ তাদের থেকে আমি সেল কম কষ্টে সেল পাচ্ছি। এবার একটু এই দিকে চলে আসি, স্কেচুল। এখন দেখেন এখানে কম্বাইন্ড একটা খরচ দেখাচ্ছে এত, ফিমেলের প্রতি 1000 ইমপ্রেশনের জন্য $5, মেলের প্রতি 1000 ইমপ্রেশনের জন্য $4.53। এখন এই প্যারামিটারটা জাজ করলে আপনি কোনটার প্রতি অ্যাড দিতে ইচ্ছুক বলেন তো, ইমপ্রেশনের দিকে দিলে যে মেলের ফিমেলের ইমপ্রেশনটা বেশি যাচ্ছে, মেলের কিন্তু তুলনামূলক $1 বেশি কম যাচ্ছে। ইমপ্রেশনের দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আমি এটা চিন্তা করব যে না, মেলটাই বেস্ট। এদিকে চলে আসেন, সেম ভাবে লিঙ্ক কার কত কস্ট যাচ্ছে, সিটিআর, ক্লিক থ্রু রেট, ফিমেলদের সিটিআর 22, মেলদের সিটিআর বেশি, বাট সেলটা একটু কম। এই তো এইগুলোই তো সবকিছু দেখাচ্ছে। এখন যদি আপনি 55 থেকে 65-তে চলে আসেন, একটা মজার বিষয় দেখেন, 45 থেকে 54 বছরে সেলের জন্য মানে কম্বাইন্ড সেলের জন্য $16 কাটতেছে, আর 55 থেকে 64 কম্বাইন্ড সেলের জন্য কত কাটতেছে। এখন বয়সের দিক দিয়ে দেখলে আপনি কোনটা সিলেক্ট করবেন, 45 থেকে 54 নাকি 55 থেকে 64 পরবর্তী অ্যাডের জন্য, বলেন। বয়সের দিক দিয়ে যদি আপনি পরবর্তী অ্যাডটা ডিজাইন করতে চান, অ্যাড দিছেন, অ্যাডের রিপোর্ট দেখলেন, কার থেকে কেমন রেজাল্ট আসলো, বলেন। এখন আপনাদের কি মনে হচ্ছে যে ফেসবুকের অ্যালগোরিদম গুলো আপনার কাছে কতটুকু স্ট্রং মনে হচ্ছে বা কতটুকু সাজানো গোছানো মনে হচ্ছে? আমরা তো সারা জীবন জানতাম যে facebook.com সেলফি দেই, মেসেঞ্জারে কথা বলি, বাট ভাই এটার ব্যাকএন্ডে বিশাল বড় একটা বিজনেস আছে। কিছু কিছু মানুষের কোম্পানি আছে, মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি, যাদের কোনো ফিজিক্যাল মার্কেটিং নাই, শুধুমাত্র ফেসবুক অনলাইন মার্কেটিং দিয়ে প্রতিষ্ঠান চলে। বুঝতে পারছেন? সো যা দেখাচ্ছি শিখাচ্ছি, নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, বিষয়গুলা ভালো করে সাজায় গুছায় রাইখা দেন, কাজে লাগবে। অনেকে তো দেখা গেছে 4টা-5টা ক্লাসের পরই পালাইছে। সো যারা পালাইছে তো পালাইছে, যারা আছেন বিষয়গুলো নেন, ভালো কিছু করতে পারবেন। এবার চলে আসি, হ্যাঁ একটু নিচে আসেন, আবার বয়সের দিক দিয়ে বয়স এগুলো অ্যানালাইজ করতে পারেন। আমি এইজ এবং জেন্ডার দিয়ে দেখলাম, যদি বলেন যে না এইজ এন্ড জেন্ডার বাদ দিব, আমি কান্ট্রি অথবা রিজন ওয়াইজ দেখব। রিজন বলতে নির্দিষ্ট সিটি অথবা নির্দিষ্ট ডিভিশন, নির্দিষ্ট সিটি অথবা নির্দিষ্ট ডিভিশন। রিজন দেখলাম, দেখেন কোথায় কত, কোন রিজনের মানুষগুলো বেশি ইন্টারেস্টেড, এটা এখান থেকে দেখা যাবে। একজন বলতেছে আমি মার্কেটিং করিনি, অপশন কিভাবে আসবে? যখন করবেন তখন বিষয়গুলো তো জানবেন আগে, তাই না? একবারই তো সবকিছু পাবেন না। আমি ফেসবুক মার্কেটিং শেখার পর 1 বছরে বিজ্ঞাপন দিতেই পারি না, জাস্ট রিসোর্স ছিল না তখন, যখন শুরু করছি। রিসোর্স আস্তে আস্তে হয়ে যাবে। মার্কেট প্লেসে যখন কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে অ্যাড ম্যানেজারও দিয়ে দেয়, যে আমি কিন্তু আমার একটা ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার দেখাচ্ছি ইউএস এর, বুঝতে পারছেন? একটা ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার দেখাচ্ছি। সো আমি রিজন ওয়াইজ যদি দেখি, এখানে আসলে ইংল্যান্ডে কত রিচ হয়েছে, নিউ সাউথ ওয়েলেসে কত লেন্স হয়েছে, ভিক্টোরিয়াতে কত হয়েছে, হ্যাঁ
ফ্লোরিডায় কত হয়েছে, টেক্সাসে কত হয়েছে, নিউ ইয়র্কে কত হয়েছে রিচ দেখাচ্ছে, ইমপ্রেশন কত হয়েছে দেখাচ্ছে, সেম ভাবে কোন সিটিতে কত কস্ট যাচ্ছে দেখা যাচ্ছে। আমার এই সিটিতে প্রত্যেকটা সেল আনার জন্য $27 চলে যাচ্ছে, বাট এটাতে $23 তুলনামূলক। ফ্লোরিডাতে কস্ট একদমই কম যাচ্ছে না বলেন। ফ্লোরিডা যে সিটি ছিল সেখানে আমার কম টাকায় আমি ভালো সেল পাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? এভাবে রিজন ওয়াইজও দেখা যায় অ্যামাউন্ট স্পেন্ড, কোন সিটিতে কত অ্যামাউন্ট স্পেন্ড করছেন সেটাও দেখতে পারবেন। সিপিএম, ওই যে কস্ট পার 100,000 ইমপ্রেশন, প্রত্যেকটা ইমপ্রেশনের জন্য কত গেছে। এই যে উপরে যে বিষয়টা দেখতেছি এটাকে বলা হচ্ছে কি জানেন, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা একটু পরে ম্যাট্রিক্স চেঞ্জ করেও দেখব, এটাকে ম্যাট্রিক্স বলা হয়। তো ফ্লোরিডা, আবার ফ্লোরিডাতে ইমপ্রেশনের কস্টটা বেশি যাচ্ছে। এগুলো দেখে নিবেন, এগুলো তো আমি দেখাইলাম। এখন আমরা কাজ করি তো, রিজনটা বাদ দিয়ে আপনি চাইলে আরো অনেক কিছু ভাই দেখতে পারবেন। প্লেসমেন্টে যাই, দেখেন প্লেসমেন্ট তো রেজাল্ট দিচ্ছে। এখন আপনারা বলেন বিজ্ঞাপন দেওয়ার পর কি রিপোর্টিংটা দরকার আছে নাকি নাই? নিউজ ফিডে কত রিচ, কত কস্ট, কত পারচেস, এগুলো দেখাচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিতে, এগুলো আপনারা বুঝবেন সব তো একই, ঘুরে ফিরে যা দেখুন সব তো একই। প্লেসমেন্ট করে দেখতে পারবেন, ডিভাইস প্ল্যাটফর্মে দেখতে পারবেন কে কোন ডিভাইস থেকে। এই কারণে তো ওই যে ইনক্লুড এক্সক্লুড এইসব বিষয়গুলো দিছে, দেখছেন? মোবাইল থেকে কত ইমপ্রেশন, কত কস্ট, কত ক্লিক, এগুলো সব দিচ্ছে। ডেস্কটপ থেকে কত, দেখছেন কত কত হাই কোয়ালিটির ওদের অ্যালগোরিদম। অ্যাকশন, ডেস্টিনেশন, পোস্ট, রিঅ্যাকশন টাইপ, কে কত বয়সের, কে কয়টা কমেন্ট করছে, লাইক করছে, এগুলো দেখা যাবে এখান থেকে। বুঝতে পারছেন? অনেক অনেক বেশি, এগুলো একটু দেখে নিবেন প্রত্যেকটা কোনটাই কি। ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাসেট, ইমেজে যদি যাই, ইমেজ সেভ করছে কে, লাইক করছে কে, এগুলো এখান থেকে দেখায়। আমরা এক কাজ করি, আমরা ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করি। ব্রেকডাউনে ছিলাম, ম্যাট্রিক্সটা দেখি। ম্যাট্রিক্সে কি কি দেখেন, রেজাল্ট রেট, ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, যেগুলো ম্যাট্রিক্স চেঞ্জ করে করেও দেখতে পারবেন। রেজাল্ট থাক, রিচ ফ্রিকোয়েন্সি থাক, ডেলিভারি দরকার নাই, অ্যামাউন্ট স্পেন্ড এটাও দরকার নাই। আমি হচ্ছে ক্লিক থ্রু রেট অল চাচ্ছি। তারপর হচ্ছে প্রত্যেকটা অ্যাডের জন্য পেজ লাইক, আমার পোস্টটা সেভস করছে কে কে, শেয়ার করছে কে কে, এইগুলা দেখতে যাচ্ছি। সো দেখেন যদি ভিডিও বিজ্ঞাপন হয়, ভিডিওটা 25% প্লে করছে কে, যদি 4 মিনিটের ভিডিও হয় 1 মিনিট ভিডিওটা দেখছে কে, 2 মিনিট ভিডিওটা দেখছে কে 50%, 3 মিনিট ভিডিও দেখছে কে। তার মানে কি ভিডিও কম যারা দেখে কম ইন্টারেস্টেড, বেশি যারা দেখে বেশি ইন্টারেস্টেড। এগুলো অনেক 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 ম্যাট্রিক্স আছে। তার ম্যাট্রিক্স গুলো দেখি, দেখেন ফ্রিকোয়েন্সি, স্কেচুল, সিপিএম, আমরা লিডস ফর্ম, সিটিআর অল, পেজ লাইক। বিজ্ঞাপন যখন দেয় দেখবেন, বিজ্ঞাপন দেওয়ার পরে বিজ্ঞাপন দেখে অনেক আবার পেজ লাইক করে। সো এখান থেকে 37টা পেজ লাইক আসছে। পোস্ট সেভ, আমরা কি পোস্ট সেভের অপশন জানি? যে ফেসবুকে আসার পরে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় পোস্ট সেভ করা যায়, রাইট বাটনে ক্লিক করে, দেখছেন এটা কেউ কখনো? পোস্ট সেভ করার অপশন না থাকলে আমি দেখাই, এটা দেখছেন কে কে পোস্ট যে সেভ করা যায়? আমি যেটা করি, একটা বিজ্ঞাপন দেখার পরে ওই বিজ্ঞাপনটার প্রতি ইন্টারেস্টেড হলে আমি সেই পোস্টটাকে সেভ করে রাখি, সময় নাই পরবর্তীতে দেখবো। এরকম দেখছেন কেউ কখনো? এই যে একটা বিজ্ঞাপন না, সো এটা আমি ব্যস্ত আছি এখন দেখার সময় নেই, আমি কি করব, এই জায়গাটা ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে দেখবেন সেভ করে রাখা যায়। তো সেভ করে রাখে কারা বলেন তো? এই যে দেখছেন সেভ পোস্ট, পরবর্তীতে সেভ পোস্টটা এই যে এখানে এসে সেভ পোজে এসে দেখা যায়।
তো বিজ্ঞাপনটা দেখার পরে কোন বয়সের মানুষগুলা, কোন সিটির মানুষগুলা পোস্ট সেভ করলো এটা দেখা যাচ্ছে। এখন এটা কিছু না, এটা জাস্ট আপনারা যেটা করবেন, এটা আপনারা নিজেরা যখন বিজ্ঞাপন দিবেন ভিডিওটা রেখে দেন, দেখবেন। আর অনেকে আছে বিজ্ঞাপন দিচ্ছেন অলরেডি, আমরা একটা বা দুইটা ক্লাস পরে হয়তো বা মার্কেট প্লেসের দিকে যেতে পারে আর কি, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে কিভাবে কাজ করতে জানবো। সো রিপোর্টটা ভাইয়া এইভাবে দেখতে হয়। আমরা আউটলাইনে চলে যাই, আমরা অ্যাডস রিপোর্টিং অ্যানালাইজ করলাম যে একটা বিজ্ঞাপনকে কিভাবে অ্যানালাইজ করতে হয়। এবার আমরা তো একটা পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করছি। পেমেন্ট মেথড আর বিলিং সিস্টেম কি এক হয় বলেন তো? পেমেন্ট মেথড কোন কোন জিনিস দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে, নাকি সোনা দিয়ে, নাকি হীরা দিয়ে? এটাকে বলা হয় পেমেন্ট মেথড। আর বিলিং মানেই আপনি একটা সার্ভিস নিছেন, এটার বিলটা কবে কবে করা হবে। বিষয়টা কি ভাই ক্লিয়ার? বিলিং আর পেমেন্ট কিন্তু আবার গুলাই ফেলেন না। আমি বিলিং সিস্টেম অফ ফেসবুক, ফেসবুক অ্যাকচুয়ালি কিভাবে বিলিংটা করে এবং ফেসবুক কিভাবে লোন দেয়। ফেসবুক কিন্তু প্রিপেড না, ফেসবুক পোস্টপেড। প্রিপেড আর পোস্টপেড আমরা বুঝি তো, আগে ব্যবহার করবেন তারপরে টাকা পয়সা দিবেন। এখন যেমন মিটার গুলা হয়ে গেছে আমাদের, যে আগে টাকা ভরে তারপরে কি করতে হয়, ইলেকট্রিসিটি ব্যবহার করতে হয়। বাট কিছু কিছু জায়গায় দেখেন আগে ইলেকট্রিসিটি ব্যবহার করে তারপরে টাকা দেয়। ফেসবুকের বিলিং সিস্টেমটাও পোস্টপেড। ক্লিয়ার? আসেন, ক্লিয়ার কিনা? আমরা ক্লিয়ার? তো ক্লিয়ার হলে চলেন ফেসবুকে যাই, যার পর ওদের বিলিং সিস্টেমটা কেন কিভাবে দেখে আসি। একটা ভাই বলতেছে আরেকটু বলেন। এইখানে আমরা আউটলাইনে আসি না, আউটলাইনে আসার পরে এখানে বলতেছে বিলিং সিস্টেম অফ ফেসবুক। আমি যেটা বললাম, আমরা তো এর আগে পেমেন্ট মেথড নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? এই যে এই ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, বিলিং মেথড, ডিসকাস অ্যাবাউট লোকাল এন্ড ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড। যে অ্যাকচুয়ালি পেমেন্ট মেথড কি কি ব্যবহার করতে পারবেন। আপনি একটা দোকান থেকে সবজি কিনছেন, সে কি আপনার থেকে টাকা নেবে নাকি স্বর্ণ নেবে বিনিময়ে, এটাকে বলা হচ্ছে পেমেন্ট মেথড। সে কি ডলার টাকা নিবে, সে কি বাংলা টাকা দিবে নাকি ইন্ডিয়ান রুপি নিবে, এটাকে বলা হচ্ছে পেমেন্ট মেথড। মানে কি বিনিময়ের মাধ্যম কোনটা আপনি ব্যবহার করবেন। ক্লিয়ার এটা? এখন আপনি একজনের থেকে সার্ভিস নিচ্ছেন, সে সার্ভিস নেওয়ার আগে আপনার থেকে চার্জ করবে নাকি নেওয়ার পরে চার্জ করবে, এটাকে বলা হচ্ছে বিলিং মেথড। ক্লিয়ার? যেমন আমরা মিটার গুলো ইউজ করি, আগে ম্যাক্সিমাম মিটার গুলো কি ছিল, যে ইলেকট্রিসিটি আগে ব্যবহার করতাম, ব্যবহারের পরে টাকা। বাট কিছু কিছু সিস্টেম হয়ে গেছে বিলিং ব্যবহারের আগে টাকা দিতে হবে। সো বিলিং সিস্টেম, ফেসবুক কিভাবে বিলিং করে এটা আমরা দেখি, চলেন। ফেসবুক মূলত দুই ভাবে বিল করে, মনে রাখবেন। ফেসবুক মূলত দুই ভাবে বিল করে, এক হচ্ছে মান্থলি, মান্থলি, আর আরেকটা হচ্ছে আপনার লিমিট। মান্থলি বলতে ফেসবুক যদি আপনাকে প্রথম বিলটা 12 তারিখে করে, জানুয়ারি, পরবর্তী বিলটা অবশ্যই কখন করবে বলেন? এক মাস পর পর কখন করতে পারে? পরবর্তী বিলটা অবশ্যই 12 ফেব্রুয়ারি করবে, তারপর বিলটা অবশ্যই 12 মার্চ। আর লিমিট বলতে ফেসবুকে যখন এসে আপনি বিজ্ঞাপন দেন, ফেসবুক কখনো আগে টাকা নেয় না। প্রথম যখন কার্ডটা অ্যাড করবেন, সেই ক্ষেত্রে কার্ড অ্যাড করার জন্য $1 কেটে নেয়, এটা জেনে রাখেন, এটা নিয়ম আর কি ওদের। এটা বাদ দিলাম। আপনি যখন $2 ব্যবহার করবেন, ফেসবুক তখন আপনাকে কি বলবে, $2 ব্যবহার করার পর আপনাকে বিল করার চেষ্টা করবে। তার মানে প্রথম আপনার লিমিট 2, তারপরে $2 বিজ্ঞাপন চালানোর পর ফেসবুক আপনাকে $10 লিমিট দিবে,
তার মানে কি আপনি $10 ব্যবহার করবেন তারপরে বিল দিবেন। যখনই $10 ব্যবহার করবেন তারপরে $25 ব্যবহার করবেন তারপর $25 বিল করবে। এভাবে আস্তে আস্তে ওই আপনার লিমিটটা বাড়ায় দেয়। এই বিষয়টা ক্লিয়ার যে পোস্টপেডের আপনার লিমিটটা বাড়ায় দেয়। তো চলেন আমরা অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে আসি আমরা তো সবাই। এই যে এই কর্নারে ক্লিক করতে জানি, এই যে এই কর্নারে খেয়াল করবেন, এই কর্নারে এইখানে এটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে বিলিং, বিলিং এ ক্লিক করলাম। বিলিং এ ক্লিক করার পরে বিলিং এ ক্লিক করলাম। পেমেন্ট সেটিংসে যান। হ্যাঁ, পেমেন্ট সেটিংসে গেলে আসলে বিষয়টা বুঝতে পারবেন। যে আসলে ফেসবুক কিভাবে বিল করে এটা প্র্যাকটিক্যাল দেখেন, লাইভ দেখেন, তাহলেই বুঝতে পারবেন। একটা বললাম মাসিক বিল করে, আর একটা বললাম লিমিট ওয়াইজ বিল করে। এখন আমাকে বলেন তো যে আপনার 12ই জানুয়ারি হচ্ছে আপনাকে বিল করে, আর আপনার লিমিট দিয়েছে $200। মানে $200 হলে আপনাকে এর বেশি আর ইউজ করতে দিবে না, একটা বন্ধ হয়ে যাবে। এখন আপনার 11ই জানুয়ারিতে এসে 12ই জানুয়ারি এসে আপনি কি করলেন? 12ই জানুয়ারি আপনি $100 ইউজ করলেন, বাট আপনার লিমিট কিন্তু দিছে, লোনের লিমিট কিন্তু 200। এখন 12ই জানুয়ারি যদি $100 না থাকে, একটু লজিক্যালি চিন্তা করেন তো, 12ই জানুয়ারি কিন্তু বিল করবে আপনাকে, আপনার একটা রান থাকবে নাকি থাকবে না? দেখি বলেন, একটা চালু থাকবে নাকি থাকবে না? আপনার যত অ্যাড ম্যানেজারে যত বিজ্ঞাপন আছে চালু থাকবে নাকি বন্ধ থাকবে? $100 ইউজ করছেন, 12 তারিখে এসে বলেন আপনারা। একটা বন্ধ হয়ে যাবে, একটা বন্ধ হয়ে যাবে, কারণ ওই যে মাসিক একটা বিল করে। আবার এটা হইতে পারে আপনার লিমিট 200, বাট আপনি ওই 1 মাসের আগেই 200 ইউজ করে ফেলছেন, তখন একটা রান থাকবে? তখনও কিন্তু একটা বন্ধ হয়ে যাবে, কারণ $200 হলেই আপনাকে আপনার কার্ডে একটা হিট করবে বিল করার জন্য। কার্ডে যদি টাকা না পায় তাহলে কিন্তু আপনার একটা রান থাকবে না। এইটাই আর কি। এই যে আসলাম পেমেন্ট সেটিংসে, এই যে এইখানে দেখাচ্ছে না, আমি আমার আরেকটা অ্যাড ম্যানেজারে চলে যাই। আরেকটা অ্যাড ম্যানেজারে এইটার মধ্যে নাই, আরেকটা আইডিতে চলে গিয়ে আপনাকে দেখায় আর কি পেমেন্ট মেথডটা, তাহলেই বুঝবেন। আচ্ছা বলেন তো, আপনাদের ফেসবুক মার্কেটিং ক্লাসটা কি ইন্টারেস্টিং লাগতেছে নাকি বোরিং লাগে? অ্যাড ম্যানেজারে যাই। হ্যাঁ, ভালো করে মার্কেটিংটা শিখতে পারলে ফেসবুক দিয়ে কেরিয়ার করতে পারবেন। বিজনেস বলেন অথবা মার্কেট প্লেস বলেন। অনেকের হয়তো একটু কঠিন লাগতেছে, বাট কঠিন এর কিছু না, এটা খুব মজার একটা বিষয়। আমিও যখন প্রথম এই বিষয়গুলো দেখতাম, চিন্তা করতাম যে আসলে কিভাবে ওরা, মানে কি করে রাখছে এত এত, কিভাবে সম্ভব, এগুলো চিন্তা করতাম। আমি যাই, তারপর আমার আরেকটা অ্যাড ম্যানেজার আছে, এটাতে যাই। আসলাম, আসার পর এই যে এখানে যাই, এই যে এই পাশে ক্লিক করে বিলিং এ ক্লিক করব। বিলিং এ ক্লিক করার পর পেমেন্ট সেটিংস এ ক্লিক করব। দুইটা কথা বলছি, একটা হচ্ছে মাসিক ওয়াইজ আর একটা হচ্ছে লিমিট ওয়াইজ। এই যে দেখেন, আমি না $11 ব্যবহার করছি এই অ্যাকাউন্ট থেকে। $11 ব্যবহার করার পরে আমার ব্যালেন্সের টাকা ছিল না। পেমেন্ট সেটিংসে যাই, তখন আমার অ্যাডটা চলে নাই, বন্ধ হয়ে গেছে।
আমাকে লিমিট কত দিছে বলেন তো দেখি, লিমিট কত দিছে? ইউ উইল অলসো গেট এ বিল হোয়েন ইউ স্পেন্ড $15। আমার লিমিট হচ্ছে 15 এই অ্যাকাউন্টে, বাট আমি ব্যবহার করছি কত বলেন তো? কিন্তু আমার অ্যাডটা বন্ধ হওয়ার কারণটা কি? আমার এটাতে অ্যাড আর চলে না, বন্ধ হয়ে আছে। কারণটা কি হতে পারে? কারণটা হইতে পারে, একটু ব্যাকে যান, ব্যাকে গেলেই বুঝতে পারবেন। ব্যাকে যাই, ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এই যে আমার অ্যাকাউন্টের সম্পূর্ণ ট্রানজেকশন গুলো এখানে দেখাচ্ছে। এইখানে যাই, এইখানে দেখেন ট্রানজেকশন, ট্রানজেকশন বাই পেজ, কোন পেজে কত খরচ করছেন সেটা দেখাবে। আর লাস্ট 30 ডেজ, লাস্ট 30 ডেজ এর ট্রানজেকশন, আমি লাইফ টাইম ট্রানজেকশনটা চাচ্ছি, সারা জীবনের ট্রানজেকশন। আসেন, আসার পর এই যে দেখেন প্রথমে $2 বিল করছে না, একদম প্রথম অ্যাডটাই $2, তারপরে আবার $2, $2, $2 করে আমার কি দিছে, ডিউ দিছে। তারপরে তারপর করতে করতে এই পরবর্তীতে 17 অক্টোবর একবার চেষ্টা করছে না, দেখেন বিল কিন্তু পাই নাই, ফেল হইছে। এখন আবার বলতেছে আমি আবার আসবো 17 ডিসেম্বরে। নভেম্বরে চেষ্টা করছে, পারে নাই। 17 ডিসেম্বরে আবার রেডি হয়ে আছে, আবারও 17 ডিসেম্বর চেষ্টা করবে বিল করার জন্য। এই যে 17 ডিসেম্বর, এই হচ্ছে আর কি বিষয়। এইভাবে বিষয়গুলো দেখতে হয়। আর আমি আমার এই অ্যাড ম্যানেজারে চলে আসি। আমার একটা অ্যাড ম্যানেজার ছিল, আমার মেইন আইডি যেটা কয়েকদিন আইডি আগে ডিসেবল হয়েছে। সো ওই একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি $6000 বিজ্ঞাপন দিচ্ছি। এখন চিন্তা করেন যে $6000 বিজ্ঞাপন দিলাম, লাভ না হইলে কি বিজ্ঞাপন দেওয়া হয়েছে? এটারই লাইফ টাইম ট্রানজাকশন দেখেন, দেখেন কত ডলার ব্যবহার করছে এই অ্যাকাউন্ট থেকে। এগুলো সব তো আমাকে পেমেন্ট করতে হয়েছে প্রায় $3000, 2.5 থেকে 3 লাখ টাকার কাছাকাছি আর কি। সো এখানে ট্রানজেকশন দেখাচ্ছে, ট্রানজেকশন, আবার ট্রানজেকশন বাই পেজ, কোন পেজে কত খরচ করছি দেন দেখেন, ট্রানজেকশন বাই পেজ। কোয়েশ্চেন যাদের আছে হ্যান্ড রাইজ করে ফেলেন। হ্যাঁ, লাইফ টাইম যদি দেখি পেজগুলো শো করতেছে না, কোন পেজে কত। এটা তো বিলিং এর মেথডটা। হ্যাঁ, কোয়েশ্চেন যাদের আছে হ্যান্ড রাইজ করে ফেলেন। অ্যানসার এন্ড কোয়েশ্চেন সেশন থাকবে। আমরা কোথায় থাকলাম? আমরা থাকলাম হচ্ছে এটা শেষ করলাম। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো, এত কিছু দিলে আজকে মাথা বেশি গরম হয়ে যাবে। তো গরম হওয়ার দরকার নেই, মাথা ঠান্ডা থাক। ক্লাস দরকার পড়লে 2টা বেশি লাগুক, সমস্যা নেই। এগুলা নেক্সট ক্লাসে টপিকে দিয়ে দেবো আর কি। খেয়াল রাখেন যে কোনগুলা কোনগুলা আলোচনা করছি। ফেসবুক লোন এই পর্যন্ত আসছে। কোয়েশ্চেন আছে কাদের? হ্যান্ড রাইজ করে ফেলেন, আমি আনমিউট করে দিচ্ছি। ডলারের অ্যাড অ্যাকাউন্ট মার্কেট প্লেসে কাজ করতে গেলে ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়। হ্যাঁ, ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়, অ্যাড ম্যানেজার আপনাকে দিয়ে দিবে। সো ওইখান থেকেই বিজ্ঞাপন দিতে পারবেন। আমরা এই যে যা যা শিখলাম না, এগুলো শিখে আমরা মার্কেট প্লেসে চলে যাব, যে কাজ কে কিভাবে করতেছে এই বিষয়গুলো জানার জন্য। তো যদি কোশ্চেন কারো নাই, আজকে এই পর্যন্তই থাক। আগামী রবিবার ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।